নতুন দেশ করতে তারুণ্যের যাত্রা, ঢাকার বাইরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ, স্বৈরাচার যেন না ফেরে সজাগ থাকার আহ্বান, জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ। প্রাণের বিনিময়ে অর্জিত নতুন দেশ গড়ার স্বপ্ন থেকে বিচ্যুতির সুযোগ নেই, শিক্ষার্থীদের অনড় থেকে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার, ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকার তাগিদ। আমদানিকারক ছাড় না করায় চট্টগ্রাম কাস্টমসে নিলামে উঠেছে ৩৯৯টি গাড়ি, আছে এমপি কোটায় আসা ২১ কোটি টাকা মূল্যেরও দুটি। নিলাম প্রক্রিয়া সহজ করা আহ্বান ব্যবসায়ীদের। এবং চলতি মাসেই নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিতে পারে মালদ্বীপ, আশার আলো দেখছেন প্রবাসীরা, কর্মসংস্থান যাচাই করে যাওয়ার আহ্বান বাংলাদেশ মিশনের। ভোরের সময় সঙ্গে আছি আমি রাইদুল ইসলাম। সেবার বিভাগ ও জেলা পর্যায়ে প্রথম পর্যায়ে চট্টগ্রাম ও মুন্সিগঞ্জে মতবিনিময় সভা করলেন ছাত্রবিরোধী আন্দোলনের সমন্বয়করা। হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয় সভা। নতুন দেশ গড়তে তারুণ্যের দায়িত্ব নেওয়ার আহ্বান হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। স্বৈরাচার যেন আর না ফিরতে পারে সে বিষয়ে ছাত্র জনতাকে সজাগ থাকার আহ্বান জানান তারা। উজ্জীবিত হয়ে ছাত্র জনতা একাট্টা হয় স্বৈরশাসক মুক্ত দেশে বৈষম্যহীনভাবে সদর্পে বেঁচে থাকার অঙ্গীকারে। যাদের সাহসিকতায় নিজের জীবন বাজি রেখে ভয়হীন অক্লান্ত পরিশ্রমে দেশে আজ নবস্বাধীনতা, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তারুণ্য যাত্রায় হাজার হাজার শিক্ষার্থীদের যোগদানে জনসমুদ্রে পরিণত হয় সভা সমাবেশ। দেশ সংস্কারের লক্ষ্য নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় জেলা পর্যায়ের সফরে চট্টগ্রামের লালদিঘির পার তারুণ্যের জোয়ারে কানায় কানায় পরিপূর্ণ হয়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিকেল ৩টার পর থেকে আসতে থাকেন নানা সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এই কর্মসূচিতে অংশ নেন। গণঅভ্যুত্থান পরবর্তী ভাবনায় তুলে ধরেন আগামীর বাংলাদেশ কেমন হবে। ছাত্রদের পাশাপাশি সাধারণ নাগরিকদের সঙ্গেও মতবিনিময় সভা করেন। আমাদের একটি আন্দোলন শেষ হয়েছে, কিন্তু স্বাধীনতা রক্ষার আন্দোলন আমাদের চলবে। দুর্নীতিবাদ যারা রয়েছে আপনাদেরকে সতর্ক করতে চাই, আপনারা 16 বছর একটা দলের ছত্রছায়ায় ছিলেন, এখন যদি আবার আরেকটা দলের ছত্রছায়ায় এসে আপনারা দুর্নীতি করার চেষ্টা করেন, ছাত্র জনতা আপনাদেরকে দেখে নিবে। এই যে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুহাম্মদ ইউনুস ভবনের অডিটোরিয়ামে ছাত্রদের সঙ্গে মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ছাত্র রাজনীতি নিয়ে নানা পরামর্শ দেন শিক্ষার্থীদের। সমন্বয়কদের নাম ভাঙিয়ে অনিয়ম করলে ছাড় না দেওয়ার বিষয়েও হুঁশিয়ারি দেন এই সমন্বয়ক। যারা পেশিবাদের ফুট সোলজার ছিল, এই সকল সাইফুলরা, সকল বুলবুলরা কিন্তু এখন চেঞ্জ হতে যাচ্ছে। তারাই হচ্ছে এই সমন্বয়ক এবং সহ সমন্বয়ক নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে, প্রান্তিক জনপর্যায় থেকে শুরু করে গুলশান বনানী এলাকা পর্যন্ত এগুলি নিয়ে হচ্ছে কনফ্লিক্টে জড়িত। এদিকে একই কর্মসূচি নিয়ে মুন্সিগঞ্জে মতবিনিময় সভায় অংশ নেন আরেক অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বিকেলে জেলায় কয়েক হাজার শিক্ষার্থী এক হয় হরগঙ্গা কলেজ মাঠে। যাদের রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা অর্জন হয়েছে তাদের ভুলে গেলে চলবে না বলে জানান সার্জিস আলম। আর যেন বাংলাদেশে কোনো স্বৈরাচারী শাসকের জন্ম না হয় সে বিষয়েও খেয়াল রাখার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে এই বাংলাদেশে আর এমন কেউ নেই যারা এই ফ্যাসিবাদী ব্যবস্থাটির প্রবর্তন ঘটাতে পারে। আমরা যে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত প্রত্যাশা করি, আমরা যে তরুণ প্রজন্মের হাতে আগামীর বাংলাদেশের নেতৃত্ব প্রত্যাশা করি, সেই নেতৃত্ব আমরা এই মুন্সিগঞ্জ থেকে দেখতে চাই। এর আগে ছাত্র প্রতিনিধি আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে কথা বলে পাশে থাকার ঘোষণা দেন এই সমন্বয়ক। পরে প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন সার্জিস। একই সঙ্গে আহতদের সুচিকিৎসার বিষয়েও খোঁজ খবর নেন। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। ছাত্র জনতার অভ্যুত্থানে সংহতি ও ফ্যাসিবাদ প্রতিরোধের চেতনায় গঠন হলো জাতীয় নাগরিক কমিটি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ৫৫ সদস্যের কমিটির ঘোষণা দেওয়া হয়। নতুন দেশ গড়তে দলীয় ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা। জনগণের
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের মাধ্যমে নতুন এক বাংলাদেশের অভ্যুদয় হয়। এই আন্দোলনের অঙ্গীকার সামনে রেখে ফ্যাসিবাদকে প্রতিরোধ করার মূল মন্ত্র নিয়ে জাতীয় নাগরিক কমিটি ঘোষণা হলো রোববার। কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশের সময় নতুন এই সমাবেশকে মোর্চা বা দল নয়, বরং রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে অভিহিত করা হয়। পুনর্গঠন করতে আমরা চাই। শুরুতেই শহীদ পরিবারের বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হিসেবে মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব হিসেবে আক্তার হোসেন এবং কমিটির মুখপাত্র হিসেবে সামান্তা শারমিনের নাম ঘোষণা করা হয়। আমার ভাই সহ যত শহীদ হয়েছে, যত ছাত্র এবং জনতা শহীদ হয়েছে, ওরা যে বাংলাদেশের স্বপ্ন দেখে শহীদ হয়েছে, ওরা তো শহীদ হয়েই গেল, সেই বাংলাদেশ তো পড়ে আছে। পরে একে একে জাতীয় নাগরিক কমিটির 55 সদস্যকে পরিচয় করিয়ে দেন আহ্বায়ক। বক্তব্যে বলেন, ব্যক্তি বা দলীয় এজেন্ডাকে সামনে রেখে নয়, বাংলাদেশকে সামনে রেখে এই প্ল্যাটফর্ম গঠিত হয়েছে। দলীয় ভেদাভেদ ভুলে সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ প্রশ্নে কাউকে কোনো হেলাফেলা করতে দেওয়া হবে না। বাংলাদেশ প্রশ্নে ছাত্র এবং নাগরিক যারা তরুণ রয়েছেন, সমাজে সকলকে অংশগ্রহণ নিয়ে আমরা বাংলাদেশের জন্য যে কোনো সময়ের জন্য মৃত্যু হোক, শহীদ হোক, যে কোনো জন্য প্রস্তুত। প্রত্যেকটি জেলা ও উপজেলায় কমিটি দেয়া হবে বলে জানান সদস্য সচিব আক্তার হোসেন। আমরা বাংলাদেশের তরুণ, যুবক, ছাত্র সকল জনতা মিলে নতুন যে বাংলাদেশ, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই দুটো বিষয়কে আমরা শতভাগ সফল করে নিয়ে আসতে চাই। 8 আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার পাশাপাশি তাদের জবাবদিহিতার আওতায় আনার কথাও জানান মুখপাত্র। গণহত্যাকারীদের যথাযথ বিচার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুনর্গঠন, জনস্বার্থের প্রতি সংবেদনশীল নীতি নির্ধারণ নতুন রাজনৈতিক বন্দোবস্তের পূর্বশর্ত। আওয়ামী লীগ প্রশ্নে জাতীয় নাগরিক কমিটি জানায়, 16 বছর ধরে রাষ্ট্র পরিচালনায় থাকায় বিভিন্ন সেক্টরে এখনও স্বৈরাচারী ধারা রয়ে গেছে। তার সংস্কার করাই এখন প্রধান কাজ, পরে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। বাংলাদেশের পুনর্গঠনে আমাদের তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। নতুন দেশ গড়ার স্বপ্নে যারা প্রাণ দিয়েছেন, সেই স্বপ্ন থেকে বিচ্যুতি হওয়ার কোনোই সুযোগ নেই জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বপ্ন বাস্তবায়নের প্রতিজ্ঞায় অনড় থাকার প্রত্যয় জানান তিনি। সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সব ষড়যন্ত্রের বিষয়ে শিক্ষার্থী সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। ছাত্র জনতার প্রবল আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গেল মাসে গঠন করা অন্তর্বর্তীকালীন সরকার পার করল 1 মাস। শিক্ষার্থীদের যে দাবির প্রতিবাদে নতুন পথে চলছে দেশ, ঐতিহাসিক সেই আন্দোলন সমন্বয়কদের নিজ কার্যালয়ে ডেকে নিলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বেলা 11:30 থেকে 2 ঘন্টা ধরে চলে এই মতবিনিময় সভা। প্রধান উপদেষ্টা সহ এই বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের বেশ কজন সদস্য। সমন্বয়করা দাবির সুরেই সরকারের কাছে উত্থাপন করেন তাদের চাওয়াগুলো। মব জাস্টিসটাকে নিয়ন্ত্রণ করা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রধান কাজের মধ্যে একটি। ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার, সেটাকে বন্ধ করতে হবে। কাঁচা বাজার থেকে শুরু করে মাছের বাজারে ঢোকা যাচ্ছে না, সে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে হবে। যে রক্ত ঝরেছে সেটা ঋণ শোধ করার দায় এখন আমাদের কাঁধে। শিক্ষার্থীদের বক্তব্য শোনার পর তাদের উদ্দেশ্যে কথা বলেন প্রধান উপদেষ্টা। আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি। ডক্টর ইউনূস জানান, কাঙ্ক্ষিত যে দেশের স্বপ্নে প্রাণ ঝরল মানুষের, সেই প্রয়াস থেকে পিছপা হওয়া যাবে না। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই। আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব। শিক্ষার্থীদের এই আন্দোলন শুধু দেশ নয়, বিশ্ব পরিমণ্ডলেও বড় জাগরণ তৈরি করেছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। শুধু বাংলাদেশের মানুষ উতলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য, তাই না? আমাদের যত বাংলাদেশি সারা দুনিয়া জুড়ে আছে, তোমরা একটু আগে বলেছো তাদের কথা, তারা সবাই বলছে যে আমরা আসতে চাই, আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে শরিক হতে চাই। কাজে তারা, তোমরা যে ঢেউ উঠিয়েছ শুধু এখানকার মনে না, সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে এই ঢেউ উঠিয়েছ। দেশ গড়ার নবযাত্রা থামিয়ে দেয়ার ষড়যন্ত্র রুখে দিতে শিক্ষার্থীদের সদা সতর্ক থাকার আহ্বান নোবেলজয়ী ডক্টর ইউনূসের। বহু লোক বসে আছে যারা এই দুঃস্বপ্ন থেকে আমরা জেগে ওঠার কারণে দিশেহারা হয়ে গেছে। তারা চেষ্টার ত্রুটি করবে না। কাজে যে কাজ শুরু করেছো, এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে
বেরিয়ে যেও না। আগামীর বাংলাদেশের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে যোগ্য হয়ে নিজেকে গড়ে তোলার তাগিদও দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সাধারণরাই অসাধারণ হিসেবে পৃথিবীব্যাপী স্বীকৃত হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্বৈরাচারের দোষরদের আইন অনুযায়ী বিচার করা হবে। সরকার এ ব্যাপারে কঠোর অবস্থানে আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠকের আলোচনার বিষয় নিয়ে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, গণ আন্দোলনে প্রায় 18,000 ছাত্র জনতা আহত হন। তাদের সবার তথ্য সংগ্রহের কাজ চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসি মহোদয় বলেছেন যে 22 সেপ্টেম্বর থেকে হয়তো বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম শুরু হবে। মব জাস্টিসের বিষয়ে খুব ক্লিয়ার অবস্থান গভর্নমেন্টের, সরকারের পক্ষ থেকে, যে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না এবং যারা যারা এটার সাথে জড়িত আছেন, বিভিন্ন ফরম্যাটে মাজারে হামলা, মন্দিরে হামলা এবং কোনো ব্যক্তিকে আক্রোশের কারণে হামলা, সবগুলো হামলার ব্যাপারে আইন যেভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলে ওইভাবেই ব্যবস্থা নেওয়া হবে। 18,000 ছেলে আহত হয়েছে, ছেলে মেয়ে, ছেলে, ছাত্র, জনতা, দিনমজুর, শ্রমিক, পেশাজীবী। এটা তো শুধুমাত্র ছাত্ররা সম্মুখভাগে ছিল, কিন্তু পরবর্তীতে এটা পুরো একটা ন্যাশনাল আপরাইজিং। তা আমরা সবার ঠিকানা নিচ্ছি। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের সশস্ত্র বাহিনীকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের প্রস্তুত থাকার নির্দেশনায় বিস্মিত ঢাকা। দুপুরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতের সঙ্গে ভবিষ্যতে কোনো যুদ্ধের আশঙ্কা দেখছে না তিনি। বলছেন, যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে। এক্ষেত্রে উচিত অনুচিতের বিষয়টি খতিয়ে দেখবে বাংলাদেশ। গত 5 আগস্ট শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের নতুন মোড় নিয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ মোকাবিলায় দেশটির সশস্ত্র বাহিনীকে তৈরি থাকতে বলেছেন। এ বক্তব্য নিয়েই দেখা দিয়েছে নানামুখী আলোচনা। রোববার পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এমন বক্তব্যে তিনি অবাক। কোনো অবস্থাতেই ভারতের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা নেই। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন। আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। আমি কোনো নিজার্ক রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখব যে উনি কেন এরকম কথা বলেছেন। এদিকে শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়া প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যে কোনো দেশ যে কাউকে আশ্রয় দিতে পারে, তবে দেয়া উচিত কিনা সে বিষয়টি দেখবে সরকার। স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখব। বিশাল সীমানার ফাঁক দিয়ে কিছু রোহিঙ্গা ঢুকে পড়ছে ঠিকই, তবে বাংলাদেশের পক্ষে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেয়া সম্ভব নয় বলে জানান তৌহিদ হোসেন। স্পষ্টভাবে বলেছি যে আমরা আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না, কিন্তু কিছু ঢুকে যাচ্ছে। ইউএনএইচসিআর চায় যে আমরা তাদেরকে আশ্রয় দিই, কিন্তু আমরা তাদের কাছে স্পষ্ট করেছি যে আমাদের পক্ষে আর সম্ভব না। যারা আমাদেরকে উপদেশ দিতে আসে বা চায় তারা বরং তাদেরকে নিয়ে যান। এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক এখনো নির্ধারিত নয় বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। এখনো কিছু বলতে চাই না, কারণ আমাদের কাছে কোনো কনফার্মেশন নাই যে হচ্ছে অথবা হচ্ছে না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে মানবতা বিরোধী অপরাধের প্রধান অভিযুক্ত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইবে প্রসিকিউশন। এমনটাই জানিয়েছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। গণহত্যার আলামত নষ্ট হওয়ার আগেই দ্রুত সারা দেশ থেকে আলামত সংগ্রহের কাজ শুরু করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে একের পর এক অভিযোগ জমা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়।
এরই মধ্যে পরিবর্তিত এই সময়ে পুনর্গঠন করা হয় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। দায়িত্ব নিয়েই রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। গণহত্যার মূল আসামি শেখ হাসিনা উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই গ্রেফতারি পরোয়ানা চাইবে প্রসিকিউশন। বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি, যেটা এক্সট্রাডিশন ট্রিটি, সেটা সম্পাদিত হয়েছে 2013 সালে এবং তিনি শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। জুলাই আগস্ট গণহত্যার আলামত নষ্ট হওয়ার আগেই দ্রুততম সময়ে সেগুলো সংগ্রহ করাই প্রধান চ্যালেঞ্জ বলেও জানিয়েছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর। শিগগিরই সারা দেশের আলামত সংগ্রহের কাজ শুরু করা হবে। অপরাধটা গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রায় সব জায়গায় সংঘটিত হয়েছে একই সাথে। প্রত্যেকটা জায়গায় একটা কমন ইনস্ট্রাকশন ছিল যে গুলি করে সব মেরে ফেলো। সুতরাং 56,000 বর্গ মাইলে আমাদের 64 জেলায় যতগুলো উপজেলা থানা আছে সব জায়গায় অলমোস্ট সব জায়গায় এই অপরাধগুলো সংঘটিত হয়েছে। এই অপরাধের যে আলামতগুলোকে সংগ্রহ করা, সেগুলোকে কম্পাইল করা। ছাত্র জনতা হত্যা মামলার আসামিদের কেউ যেন দেশের বাইরে পালাতে না পারে সে বিষয়েও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যবস্থা নেবে বলেও জানান চিফ প্রসিকিউটর। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি। নতুন সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ আরও 4টি রাজনৈতিক দল প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা দিতে উপদেষ্টার প্রতি আহ্বান জানান। রোববার অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে এবি পার্টি। এতে অংশ নেন বিএনপি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। এ সময় দ্রুত সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সুষ্ঠু নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের মানুষ মুক্ত অবস্থায় বাঁচতে চায়। বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে সকলের জন্য সমতল লেভেল প্লেইং ফিল্ড চায়। সকলে যাতে সমানভাবে অংশগ্রহণ করতে পারে। 65% বয়স 35 বছরের নিচে। এই 35 বছরের নিচে যারা 65% আছে জনসংখ্যা, তারা কি ভাবছে, তাদের প্রত্যাশা কি, তাদের আকাঙ্ক্ষা কি, এটা আমরা যারা রাজনীতি করি আমাদের বুঝতে হবে। প্রয়োজনীয় সংস্কারের জন্য সময়সীমা স্পষ্ট করতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রতি আহ্বান জানান বক্তারা। তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই এই সরকারের প্রধান কাজ। এই সরকার যেহেতু অন্তর্বর্তী সরকার, মানে একটা সরকার থেকে আর একটা সরকারে যাওয়া পর্যন্ত যে সময়, সেটা অন্তর্বর্তী সময়, অর্থাৎ তারা একটা গ্রহণযোগ্য নির্বাচনের পরিস্থিতি তৈরি করে নির্বাচন দিয়ে চলে যাবেন। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় অংশ নিয়ে বিএনপি নেতারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান। তাকে বিচারের আওতায় আনা ছাড়া বাংলাদেশ শান্তিতে থাকবে মনে হয় না। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দেশের নির্বাচন ব্যবস্থায় আস্থা ফেরাতে একটি কঠোর কাঠামো তৈরির আলোচনা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। এছাড়া ছাত্র জনতার দিক নির্দেশনা বিবেচনা নিয়ে সংবিধান সংস্কারের আলোচনাও চলছে বলে জানান তিনি। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। আইন শৃঙ্খলার পরিস্থিতি সুষ্ঠু, স্বাভাবিক নয়, ভালনারেবল। সংস্কার এটি চলমান প্রক্রিয়া। 15 সপ্তাহে যেটা অর্জিত হয়ে যাবে 15 বছরের জঞ্জাল, সেটা স্বাভাবিক নয়। সংবিধান নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, আইনগুলো নিয়ে আলোচনা হচ্ছে, তারপরে রেগুলেশনগুলো নিয়ে আলোচনা হচ্ছে, রেগুলেটরি একটা কমিশন করা যায় কিনা সেটা নিয়ে আলোচনা হচ্ছে। ফ্রি ফেয়ার একটা ইলেকশনটা হচ্ছিল 13th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে, সেটা তো বাতিল করে দেওয়া হলো। তো তাহলে
এই জায়গাগুলো আবার নতুন করে চিন্তাভাবনা করতে হবে। দেয়ার ওয়াজ এ সিস্টেম, ওই সিস্টেম আবার কীভাবে আনা যায়, আবার পাবলিকের কাছে কিভাবে জানা যায়, তাদের মতামত কী। দেশে প্রচলিত নির্যাতন বিরোধী আইন সময় উপযোগী নয়। নাগরিক অধিকার নিশ্চিতে আইনের সংশোধন জরুরি বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এই কথা বলেন। হেফাজতে নির্বাচন ও নির্যাতিত ও দায়বদ্ধতা, প্রতিবন্ধকতা ও প্রতিকার শীর্ষক ওই আলোচনায় মানবতা কর্মী, সিনিয়র আইনজীবী, ভুক্তভোগী পরিবার ও সাম্প্রদায়িক আন্দোলনে পুলিশি হয়রানির শিকার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ছাত্র জনতার আন্দোলনের ফসল নতুন দেশে কারো মানবাধিকার লঙ্ঘন কাম্য নয় বলে জানান বক্তারা। পাশাপাশি বাংলাদেশের বর্তমান সংবিধান বিশ্বের অন্যতম সেরা সংবিধান উল্লেখ করে বিশেষ কিছু ধারা সংশোধন ছাড়া বড় কোনো পরিবর্তনের সুযোগ নেই বলেও মত দেন কয়েকজন। দেশের রাজনীতির কালচার যদি পরিবর্তন না করা যায়, গণতন্ত্রকে যদি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া না যায়, তাহলে আমরা প্রতিদিন সংগ্রামে জিতব, কিন্তু পরের দিন সকালে আর সেই সংগ্রামের ফসল ঘরে আনতে পারবো না। হেফাজতে মৃত্যু নিবারণ আইন আছে, সেটার কতটা প্রয়োগ আমরা করতে পারছি? কয়েকটি ঘটনায় আমরা দাঁড়াতে পেরেছি, হাতে গোনা কয়েকটি ঘটনা। জুলাই মাসে যেটা ঘটছে আমার কাছে মনে হয় জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর এটা দ্বিতীয় বৃহত্তম হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার। এই বিচারের জন্য দায়ীকে অবশ্যই দিদেন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারা। রাষ্ট্র ক্ষমতার মতামত ছাড়া এত বড় হত্যাকাণ্ড হতে পারে না। আমদানি করা ৩৯৯টি গাড়ি আমদানিকারক ছাড় না করায় শেষ পর্যন্ত নিলামে বিক্রির জন্য চট্টগ্রাম কাস্টমস হাউসের কাছে হস্তান্তর করা হয়েছে বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে এমপি কোটায় আনা ২১ কোটি টাকা মূল্যের দুটি গাড়িও নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দীর্ঘসূত্রতায় মূল্যবান এসব গাড়ি স্ক্র্যাপ হওয়া থেকে বাঁচাতে নিলাম প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। সাকর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আমদানি পরবর্তীতে ইয়ার্ডে রাখার নির্ধারিত সময়সীমা ৩০ দিনের বেশি অতিবাহিত হওয়ায় নিলামে বিক্রির জন্য ৩৯৯টি গাড়ি কাস্টমসের কাছে বাই পেপার হস্তান্তর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে সাধারণ মানের মাইক্রোবাস কিংবা প্রাইভেট কার যেমন রয়েছে, তেমনি রয়েছে মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড ক্রুজার, রেঞ্জ রোভার এবং BMW ব্র্যান্ডের দামি গাড়িও। দীর্ঘদিন ধরে এসব গাড়ি বন্দরে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রাখায় দ্রুত নিলামে বিক্রির তাগদা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এটা আমাদের গুরুত্বপূর্ণ জায়গা অকুপাই করে আছে। আমরা চাই জরুরি ভিত্তিতে এগুলো অকশন করা হোক এবং কাস্টমস কর্তৃক এগুলো নিষ্পত্তি করে আমাদের জায়গাটা আমাদেরকে খালি করে দেওয়া হোক। এই অবস্থায় প্রথম পর্যায়ে ১৬ কোটি ১০ লাখ টাকা মূল্যের একটি মার্সিডিজ বেঞ্জ এবং ৫ কোটি ১৭ লাখ টাকা মূল্যের একটি ল্যান্ড ক্রুজার ১৮ সেপ্টেম্বর নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস। এর মধ্যে ল্যান্ড ক্রুজার গাড়িটি কুমিল্লার ৭ আসনের সাবেক সংসদ আলী আশরাফের। ১৬ কোটি টাকা মূল্যের গাড়িটির আমদানিকারক হিসেবে ঢাকার একটি প্রতিষ্ঠানের কথা বলা হলো। এটিও এমপি সুবিধায় আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ল্যান্ড ক্রুজারটা বোধহয় ২২ সালে একজন সংসদ সদস্য উনি আমদানি করেছিলেন, মানে বিল অফ এন্ট্রিটা বা ইয়েটা ওনার নামে দেয়া। আর যেটা মার্সিডিজ বেঞ্জ, যেটা জেসি ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান গুলশানে বোধহয় কার ইম্পোর্টার, তাদের নামে আমদানিকৃত। এদিকে কঠোর নিয়ম এবং দীর্ঘসূত্রিতার কারণে চট্টগ্রাম বন্দরে সেটে থাকা মূল্যবান বেশ কিছু গাড়ি বারবার নিলাম ডেকেও বিক্রি করা যায়নি। নিলামের জন্য এনে রাখা অন্যান্য দামি গাড়ির সঙ্গে সাবেক সংসদ উপনেতা ও প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নামে আমদানি করা গাড়িও দেখা গেছে বন্দরের কার শেডে। বিক্রি না হওয়া অন্তত ৮০টি গাড়ি সম্প্রতি কেটে টুকরো করে স্ক্র্যাপ করা হয়েছিল। এই ধরনের দামি গাড়ির ক্ষেত্রে স্ক্র্যাপের মতো অপচয় প্রতিরোধে নিলাম প্রক্রিয়া সহজীকরণের কথা বলছেন শিল্প মালিকেরা। পাওয়ার পরে যে প্রসেসগুলো আছে, ডকুমেন্টেশনের যে ঝামেলাগুলো আছে, সেগুলো যিনি টেন্ডারটা পাবে তার পোহাতে হবে। কিন্তু এটা তো টোটাল একটা প্যাকেজ হওয়া দরকার, যে আমি টেন্ডার জিতবো প্লাস আমি এই গাড়িটা যেরকম
রাস্তায় নিয়ে চালাতে পারি কিংবা বিক্রি করতে পারি, সেই ধরনের একটা সিস্টেমে তো আসতে হবে। বিশ্ববাজারে অভিজাত ব্র্যান্ডের এসব গাড়ির দাম 1 থেকে 2 কোটি টাকা হলো আমদানি নিরুৎসাহিত করতে বাংলাদেশে 810% শুল্ক আদায় করা হয়। এক্ষেত্রে এমপি কোটায় আনা গাড়িগুলোর শুল্ক মওকুফের বিধান রয়েছে। চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে এই 399টি গাড়ি নিলামে বিক্রি করার জন্য কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বাজার মূল্য কয়েক হাজার কোটি টাকা। এই টাকা জলে যাওয়ার আগেই গাড়িগুলো দ্রুত নিলামে বিক্রি করা উচিত। এর আগেও অসংখ্যবার নিলামে বিক্রি করতে না পারা মহামূল্যবান গাড়ি স্ক্র্যাপ হিসেবে বিক্রি করতে হয়েছে। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে কমল দে, সময় সংবাদ। অবশেষে মার্কিন জিএসপি ফিরে পাওয়ার ব্যাপারে সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ। আর চলতি অর্থ বছর রফতানি আয়ের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 12.4%। রোববার দুপুরে রফতানি উন্নয়ন ব্যুরোর পরিচালনা পরিষদের সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এদিকে ডিসেম্বরের মধ্যে এডিবি $4 মিলিয়ন সহায়তা দেবে বলেও জানান উপদেষ্টা। 2013 সালের এপ্রিলে সাভারের রানা প্লাজা ধসের রেশ ধরে অনিরাপদ কর্মপরিবেশ সামনে এনে বাংলাদেশকে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা জিএসপি স্থগিত করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর গেল 1 দশকের বেশি সময়ে জল গড়িয়েছে অনেক দূর। ইউরোপ আমেরিকার ক্রেতাদের জোট অ্যাকর্ড অ্যালায়েন্স বছরের পর বছর ঢাকায় কাজ করে জানিয়ে গেছে সন্তুষ্টির কথা। এবার বাংলাদেশকে জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে মার্কিন প্রশাসনও সবুজ সংকেত দিয়েছে বলে জানালেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। রোববার দুপুরে রপ্তানি উন্নয়ন ব্যুরোর 146তম এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের 59তম পরিচালনা পর্ষদ সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। জিএসপি সুবিধা তো অলরেডি তাদেরকে বলা হয়েছে দেওয়ার জন্য, ওদের কিছু কন্ডিশন আছে, আমরা ফার্দার করব। আমরা আশা করি তাদেরকে বলা হয়েছে আমেরিকা মানে আমাদের প্রতি ইতিবাচক দৃষ্টি আছে সব দিক দিয়ে। পরে সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জাইকা, এডিবির প্রতিনিধি এবং অস্ট্রেলিয়ান হাই কমিশনার। বৈঠক শেষে উপদেষ্টা জানান বাংলাদেশকে ফান্ড দেওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে জাইকা, এডিবি ও অস্ট্রেলিয়া। বাজেট সহায়তা হিসেবে ডিসেম্বরে $400 মিলিয়ন দিচ্ছে এডিবি। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতার আশ্বাস দিয়েছে জাইকা। আর অস্ট্রেলিয়া আগ্রহী আঞ্চলিক বাণিজ্যে। উপদেষ্টা জানান অস্ট্রেলিয়া আসলে আসিয়ানে অন্তর্ভুক্ত হতে পারবে বাংলাদেশ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পাচারের অর্থ ফেরাতে খুব শীঘ্রই টাস্ক ফোর্স গঠন হবে। বিগত সরকারের ব্যাংক খাতের নীতিও পর্যালোচনা করা হবে। রোববার বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। ব্যাংকিং খাতের বাইরে নেওয়া 70,000 কোটি টাকার মধ্যে 30,000 কোটি টাকা ফেরানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এস আলমের সম্পত্তি নিজ দায়িত্বে কিনতে হবে বলেও সতর্ক করেন গভর্নর। সরকার পতনের পর আরও দৃশ্যমান হয় ব্যাংক খাতের নড়বড়ে অবস্থা। ধুঁকতে থাকা এ খাতকে স্থিতিশীল করতে নানা সংস্কারের পথে হাঁটছে কেন্দ্রীয় ব্যাংক। তারই ধারাবাহিকতায় বিগত সরকারের আমলে ব্যাংক খাতে নেয়া নানা নীতি পর্যালোচনার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আভাস দেন ব্যাংকিং কোম্পানি আইন পরিবর্তনের। অবশ্যই ব্যাংকিং কোম্পানি অ্যাক্টকে মডিফাই করতে হবে। আমরা ওই পলিসিগুলোকে রিভিউ করব। ওই পলিসি হয়তো দেখা গেল যে শুধুমাত্র 10টা লোকের জন্য স্বার্থ সার্ভ করছে, সেক্ষেত্রে আমরা পলিসি ক্যান্সেল করে দেবো। রোববার কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলনে গভর্নর জানান আগের সরকারের সময় 70,000 কোটি টাকা ব্যাংকিং খাতের বাইরে চলে যাওয়ায় তারল্য সংকট তৈরি হয়েছিল। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার 30,000 কোটি টাকা ফেরানোয় সংকট কাটতে শুরু করেছে। প্রায় 70,000 কোটি টাকার মতো ব্যাংকিং খাতের বাইরে চলে গেছিল, যে কারণে লিকুইডিটি শর্টেজটা বাজারে ছিল। এটার 30,000-এর মতো ফেরত চলে এসছে ব্যাংকিং খাতে। এদিকে পাচারের অর্থ ফেরাতে শিগগিরই দেশি বিদেশি বিশেষজ্ঞদের সহযোগিতায় টাস্ক ফোর্স গঠন করা হবে বলেও জানান তিনি। বাংলাদেশ ব্যাংক, দুদক, সিআইডি, হোম মিনিস্ট্রি, তারপরে ফরেন মিনিস্ট্রি, বিদেশেও তো উদ্ধার করার কাজ করতে হবে, ফরেন মিনিস্ট্রি, এই ধরনের বিভিন্ন অর্গানাইজেশনের সাথে একসাথে কাজ করার জন্য একটা টাস্ক ফোর্স করা হবে। এস আলম গ্রুপের সম্পদ নিজ দায়িত্বে কিনতে হবে বলেও সতর্ক করেন গভর্নর। তারা নিজ দায়িত্বে কিনবে,
এটার মালিকানার গ্যারান্টি কিন্তু আমরা দেব না। কর্মীদের স্বার্থে কোনো প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট বাংলাদেশ ব্যাংক জব্দ করেনি বলেও জানান গভর্নর। বাংলাদেশি এক্সপার্টদের একটা জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। প্রথম অত্যাধুনিক গ্রিন হাউস গ্যাস নির্গমন নিরূপণ ল্যাব স্থাপন করা হয়েছে বরিশালে। বিজ্ঞানীরা বলছেন এই ল্যাব 24 ঘন্টা স্বয়ংক্রিয়ভাবে ধানের ক্ষেত থেকে কতটুকু গ্রিন হাউস গ্যাস নির্গমন হয় তার তথ্য সংগ্রহ করবে, পাশাপাশি নিজেই সেসব তথ্য বিশ্লেষণ করবে। এর মধ্যে দিয়ে ধান থেকে মিথেন গ্যাস বায়ুমণ্ডলে কতটুকু নির্গত হচ্ছে সহজেই জানা যাবে। সুমন হাসানের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। ধান খেতে বসানো হয়েছে অত্যাধুনিক গ্রিন হাউস গ্যাস নির্গমন নিরূপণ যন্ত্র। 24 ঘন্টায় স্বয়ংক্রিয়ভাবে ধানের ক্ষেত থেকে কতটুকু গ্রিন হাউস গ্যাস নির্গমন করে তার তথ্য সংগ্রহ এবং নিজেই সেসব তথ্য বিশ্লেষণ করছে যন্ত্রগুলো। বরিশাল নগরীর সাগরদী এলাকায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ে ধানের জাত গবেষণা প্লটে যন্ত্রগুলোর পাশাপাশি স্থাপন করা হয়েছে ডিজিটাল ল্যাব। ধান থেকে কতটুকু মিথেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রিক অক্সাইড ও পানি নির্গমন হচ্ছে 3টি মেশিনের মাধ্যমে প্রতি মুহূর্তে তা পর্যবেক্ষণ করছেন বৈজ্ঞানিক কর্মকর্তারা। বিভিন্ন জায়গায় এটা একটা প্রোপাগান্ডা আছে যে ধান ক্ষেত থেকে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হয়, ধান গাছ গ্রিন হাউস গ্যাস গ্রহণও করে। তো এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা সঠিক তথ্যটা জানতে পারবো। গবেষকরা জানান বাংলাদেশ ধান উৎপাদন ক্ষেত থেকে গ্রিন হাউস গ্যাস নির্গমনের জন্য অন্যতম দেশ হতে পারে না। অত্যাধুনিক এই ল্যাব স্থাপনের ফলে এ বিষয়ে সারা বছরের তথ্য উপাত্ত এবং তার পর্যালোচনা করা যাবে। ধান ক্ষেত কিন্তু কার্বন ডাইঅক্সাইড নেই, সে শুধু নিঃসরণই করে না, সে কিন্তু নেয়, মানে ব্যালেন্স হয় এখানে। তা আমরা দেখবো যে দিন শেষে ব্যালেন্সটা কতটুকু। বরিশালে 1 বছর তথ্য সংগ্রহের পর সারা দেশের বিভিন্ন এলাকায় স্থানান্তর করা হবে ল্যাবটি। এ গবেষণার ফলাফল দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ধান উৎপাদনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব হবে বলে আশা বিজ্ঞানীদের। ধান চাষ করে পরিবেশ নষ্ট হচ্ছে না, বরং ধান চাষ পরিবেশ ধান গাছ আরও আমাদের গ্রিন হাউস গ্যাস অ্যাবজর্ব করে আমাদের পরিবেশকে বরং রক্ষা করতেছে। তো অবশ্যই একটা নতুন গবেষণার একটা দ্বার উন্মোচন হবে বলে আমি মনে করতেছি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের সহায়তায় প্রায় 2 কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছে ল্যাবটি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। কুড়িগ্রামের চাকিরপোষণ নদী দখল করে বানানো হয়েছে অসংখ্য পুকুর। মাঝখানে বাঁধ দেয়ায় বন্ধ পানি প্রবাহ। পানি নিষ্কাশন না হওয়ায় উজানের হাজার হাজার একর ফসলি জমি পরিণত হয়েছে অনাবাদি জমিতে। দখলদারদের উচ্ছেদে এলাকাবাসীর আন্দোলন করলেও তা কাজে আসেনি। যদিও জেলা প্রশাসনের দাবি অবৈধ দখলদার উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হয়েছে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। পাখির চোখে দেখলে মনে হবে অসংখ্য খণ্ড খণ্ড পুকুর বা মাছের ঘের। দেখে বোঝার উপায় নেই এটি এক সময়ের খরস্রোতা ও গভীর চাকিরপোষণ নদী। দখলের কারণে এখন অস্তিত্ব সংকটে প্রাকৃতিক জলাধারটি। কুড়িগ্রামের ইটাকুড়ি থেকে থেতরাই পর্যন্ত প্রায় 20 কিলোমিটার নদীর 5টি মৌজা বিল শ্রেণীভুক্ত, যার আয়তন 265.13 একর। এর মধ্যে 235 একরই দখল করে প্রভাবশালীরা গড়ে তুলেছেন নানা অবকাঠামো ও মৎস্য খামার। প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে 22 জন দখলদারের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। স্থানীয়রা জানান 70 দশকের পর থেকে প্রভাবশালীরা নদীটি দখলে নিতে থাকে। পানিটা এই দিক দিয়ে এসে এই দিকে চলে গেছে, এখন তো সব বন্ধ করে দিচ্ছে। হাজার হাজার একর জমি আবার নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বলে এটা কি 5 একর, আমরা 7 একর, আমরা 10 একর, এইভাবে মনে করে গ্রেপ্তার। যখন যে সরকার এসেছে এর মধ্যে তাদের লোকজন ক্ষমতাসীনরা দখল করে নিয়ে পুকুর বানিয়েছে। চাকিরপোষণ নদীর মাঝ বরাবর এভাবেই আড়াআড়িভাবে প্রায় 500 মিটার পাকা সড়ক নির্মাণ করে বন্ধ করা হয়েছে মূল প্রবাহ। এর ফলে উজানের প্রায় 20,000 হেক্টর আবাদি জমি অনাবাদিতে পরিণত হয়েছে। একটা সময় এসব জমিতে 3 ফসল উৎপাদন হলেও এখন বোরো ধান উৎপাদন করতে পারলেও কৃষকরা বলছেন অধিকাংশ সময় পানি আটকে থাকবার কারণে সেটিও এখন চরম ঝুঁকিতে পড়ছেন। তাদের দাবি যত দ্রুত সম্ভব পানি নিষ্কাশনের যে বাধাগুলো সেটি উচ্ছেদ করবার। চাকিরপোষণ নদীর উজানে পুটিকাটা মৌজার বাসিন্দা সিকান্দার আলী, আজাদুল হক, গজেন্দ্রনাথ রায় সহ কয়েকজন কৃষক জানালেন কিভাবে বিভিন্ন জায়গায় পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা তৈরির ফলে ধ্বংস হয়েছে ফসলি জমি। পানিটা যাওয়ার যে রাস্তাটা ছিল সেখানে একটা আড়াআড়িভাবে একটা পাকা রাস্তা তৈরি করা হয়েছে, সেখানে কোনো ব্রিজ নাই। 3 ফসলি জমি এখন
এক ফসলই যে করি তারও আমরা জলাবদ্ধ জানতে পাই না। নদী উদ্ধারে বিভিন্ন সময় নদী কমিশন ও উচ্চ আদালত নির্দেশনা দিলেও তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। উচ্চ আদালত যে নির্দেশনা দিয়েছে সেটাও 1 বছর পেরিয়ে গেছে। আমরা মনে করি উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সরকারের আইনের নিরিখে চাকির পয়সার ক্ষেত্রে যা প্রয়োগ করা দরকার বর্তমান প্রশাসন তাই প্রয়োগ করবে। তবে জেলা প্রশাসনের দাবি নদী উদ্ধারে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখানে কিছু জমি পূর্বে ব্যক্তি মালিকানায় রেকর্ড হয়েছে, তার প্রেক্ষিতে আমরা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি। তাছাড়া এখানে বেশ কিছু অবৈধ দখলদারও আছে, তাদেরকে ইতিমধ্যে নোটিশ করা হয়েছে এবং আইনানুগ পদ্ধতি অবলম্বন করে খুব দ্রুতই সেগুলো উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চাকির পয়সা নদীর উৎপত্তি ইটাকুড়ি আর প্রবাহ মিলেছে তিস্তায়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, কুড়িগ্রাম। দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ ও অকেজো হয়ে পড়েছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়ার স্লুইস গেট। এতে বৃষ্টির পানি আটকে ফসলি জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। এমনকি পর্যাপ্ত নিষ্কাশন না হওয়ায় মাঝে মাঝে পানি উঠে যাচ্ছে বসত বাড়িতেও। দ্রুত সংস্কার অথবা অপসারণ করে বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসী। তবে শীঘ্রই সংস্কারের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। মোহাম্মদ মনির হোসেন বাদরের পাঠানো তথ্য ও ছবিতে সুজন দামের ছবি দিয়ে রিপোর্ট। প্রায় 6 দশক আগে পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়ায় নির্মাণ করা হয় একটি স্লুইস গেট। দীর্ঘদিন সংস্কার না করায় গেটটির 15টি কপাটের মধ্যে বেশিরভাগই অকেজো। স্লুইস গেটটি দিয়ে গলাচিপা সদর ইউনিয়ন, পানপট্টি ইউনিয়নের রতনদি ও তালতলি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় বর্ষা মৌসুমের পানি নিষ্কাশন হয়। এছাড়া স্লুইস গেটের ওপর দিয়ে গলাচিপা ও রাঙাবালি উপজেলার বাসিন্দারা যাতায়াত করেন। বর্তমানে অকেজো হওয়ায় বৃষ্টির পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে ফসলি জমিতে, এমনকি মাঝে মাঝে পানি উঠে যাচ্ছে বসত বাড়িতেও। অন্যদিকে জরাজীর্ণ হওয়ায় যাতায়াত করাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অনেক জায়গায় ভাঙ্গে গেছে, কৃষক অনেক লস হইতেছে। অকাজা হয়ে রয়েছে, পানি উঠলে নামে না, রোয়া ফাতা পচে যাইতে আছে, পানি উড়াইতেও পারতে আসি না, নামাইতেও পারতে আসি না। তলায় গেলে মাছ, আমাদের চাষ করা মাছ আমাদের নামিয়ে যায়। বর্ষাকালে যে অবস্থাতে পরিস্থিতি ভয়াবহ, বাড়ি ঘরে পানি উঠতে যায়, আমরা চলাফেরা অনেক কষ্ট হয়। রাস্তাটাও ভেঙে গেছে কিছু কিছু জায়গা। ভিতরে আমার কৃষি মানুষে কোনো সময় পানি পায়, কোনো সময় পায় না। এই স্লুইসের রিপেয়ারিং কাজ চলুক, নতুন করে সংস্কার। বারবার জানানোর পরও সমাধান মেলেনি বলে জানায় কৃষি বিভাগও। পানি উন্নয়নকে বারবার মৌখিক এবং লিখিতভাবেও জানিয়েছি। এমনকি জেলা উন্নয়ন সমন্বয় সভা বিষয়টিতে আলোচনা হয়েছে যে এটা দ্রুততার সহিত তারা আমাদেরকে মেরামত করে দেয়। মেরামত করে দেওয়ার ফলে কৃষকরা ওই এলাকার লাভবান হতে পারবে, তারা উৎপাদন অব্যাহত রাখতে পারবে। তবে শীঘ্রই স্লুইস গেটটি সংস্কারের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। খুব শীঘ্রই কাজগুলো শুরু হবে। কাজগুলো শুরু হলে আমাদের বোয়ালিয়া স্লুইস গেট সহ এই গলাচিপা উপজেলার যে স্লুইস গেট, যেগুলো মেজর যে স্লুইস গেট, সেগুলো 10টা স্লুইস গেট মেরামত করা হবে এবং আরও 3টে স্লুইস গেট নতুন করে নির্মাণ করা হবে। কৃষি বিভাগের তথ্য মতে বোয়ালিয়া স্লুইস গেটের আওতায় 3,500 হেক্টর ফসলি জমি রয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী। সিরাজগঞ্জে মসজিদের সিঁড়ির নিচে ফেলে রাখা অবস্থায় 2টি ম্যাগাজিন ও 16 রাউন্ড গুলিসহ 2টি অত্যাধুনিক শটগান উদ্ধার করেছে সদর থানা পুলিশ। রোববার ভোরে সদর উপজেলার বেজগাতি রোড মসজিদের সিঁড়ির নিচে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ব্যাগটি থেকে 2টি অত্যাধুনিক শটগান, 2টি ম্যাগাজিন ও 16 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় পুলিশ। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জকে রেল শূন্য করতে এক্সপ্রেস ট্রেনটি বন্ধ করা হয়। এমনকি নিম্ন আয়ের মানুষের যাতায়াতের ভরসাস্থল লোকাল ট্রেনটিও বন্ধ করে দেওয়া হয়। নাগরিক সেবা নিশ্চিত সহ একাধিক এসি বগি ও আন্তনগর ট্রেনের সব সুবিধা নিশ্চিত করে আগামী 7 দিনের মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চালুর দাবি জানানো হয়। আমড়ার বাজার। স্থানীয় বিভিন্ন হাট বাজার থেকে আমড়া কিনে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছেন পাইকারিরা। তবে এবছরের শুরুতে তীব্র খরা, অতিবৃষ্টি ও বন্যার ফলন কম হওয়ায় দাম কিছুটা
কম বলছেন বাগানিরা। আর কৃষি বিভাগ বলছে উৎপাদন খরচ কম হওয়ায় দিন দিন বাড়ছে এ ফলের বাগান। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ভাসমান বাজারে চলছে আমড়া বেচাকেনা। নৌকা থেকে কিনে জল ও স্থল পথে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। ভাদ্র মাসের শুরু থেকে ঝালকাঠিতে জমতে থাকে আমড়ার বেচাকেনা। চলে টানা 2 মাস। বর্তমানে জেলার সদর উপজেলার বিভিন্ন হাটে জমে উঠেছে এ ফলের বাজার। চলতি মৌসুমের শুরুতে 800 থেকে 1000 টাকা মন দরে পাইকারিতে আমড়া বিক্রি হচ্ছে। তবে এবছরের শুরুতে তীব্র খরা, অতিবৃষ্টি ও বন্যায় ফলন কম হওয়ায় দাম কিছুটা কম বলছেন বাগানিরা। 800, 900, 1000, 1100 টাকা এরকম দর আছে। যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ, তারপর সেকশন, বাইপেল, কারণ বাজার আর চট্টগ্রাম এইসব এলাকায় আমাদের মাল সাপ্লাই হয়। কৃষি বিভাগ বলছে উৎপাদন খরচ কম হওয়ায় প্রতি বছরই বাড়ছে আমড়ার বাগান। ফলটি উৎপাদনে বাগানীদের নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে। আমড়া সংগ্রহের পরেও অনেক দিন রেখে এটি বাজারে কিন্তু বিপণন করা সম্ভব হয় এবং আমড়ায় কিন্তু অন্যান্য ফসলের তুলনায় লাভও বেশি হয়ে থাকে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ঝালকাঠিতে আমড়া উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6500 মেট্রিক টন। সময় সংবাদ, ঝালকাঠি। শুল্ক প্রত্যাহার করায় ভারত থেকে আলু আমদানির সম্ভাবনা তৈরি হয়েছে। এতে একদিনের ব্যবধানে আলুর দাম কমেছে কেজিতে 5 টাকা। একদিনে আগে দেশীয় গুটি আলু 55 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা 48 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া নাটিকাল জাতের আলু 50 থেকে 52 টাকা বিক্রি হলেও এখন 46 থেকে 48 টাকা। এই বাজারের ব্যবসায়ীরা বলেন আলুর সরবরাহ কমার কারণে বেশ কিছুদিন ধরেই দাম ঊর্ধ্বমুখী ছিল। সম্প্রতি সরকার আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেয় হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে আলু রপ্তানির প্রস্তুতি নিয়েছে আমদানিকারকরা। এতে করে যেসব কৃষক আলু মজুত করে রেখেছিলেন তারা সেগুলো ছাড়তে শুরু করেছেন। স্মরণকারের ভয়াবহ বন্যায় ফেনীতে 400 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফেনী জেলা পোল্ট্রি অ্যাসোসিয়েশন। রোববার দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টের সংবাদ সম্মেলনে গঠনের মাধ্যমে সাধারণ সম্পাদক কামরুল আলম বলেন, ফেনীতে ছোট বড় 5000 খামারি পোল্ট্রি মুরগি ও ডিম উৎপাদন করে। এতে জেলার প্রায় 2 লাখ লোকের কর্মসংস্থান। সাম্প্রতিক বন্যায় তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। খামারিদের বাঁচিয়ে রাখার সরকারের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা সহ চলমান ঋণের সুদ ও কিস্তি 2 বছরের জন্য স্থগিত আর সহজ শর্তে সুদবিহীন ঋণ প্রদানের ব্যবস্থা করার দাবি জানানো হয়। ফেনীতে বাংলাদেশ জামায়াতে ইসলামের পথসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শহরের শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফেনী শহর জামায়াতের আমির মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের ঢাকা মহানগরীর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। এ সময় বক্তারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদদের তালিকা করে তাদের পরিবারকে পুনর্বাসনের দাবি জানান। আমি তাদেরকে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ, অর্থবহ স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সেই প্রত্যয় নিয়ে কাজ করে যাব। যুক্তরাষ্ট্রের দলুলেমান জর্জিয়া অঙ্গরাজ্যের তরুণ ভোটারদের আকৃষ্ট করতে জেনজিদের প্রতিনিধি হিসেবে কাজে লাগাচ্ছে ডেমোক্রেটরা। অন্যদিকে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে 2020 সালের নির্বাচনে প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই জমজমাট হচ্ছে প্রচারণা। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীর মধ্যে চলছে অদৃশ্য লড়াই। এরই মধ্যে তরুণ মার্কিন ভোটারদের আকৃষ্ট করতে জর্জিয়া অঙ্গরাজ্যে জনসংযোগ চালাচ্ছে ডেমোক্র্যাটিকরা। বর্তমানে জেনজি প্রজন্ম সবকিছুতে এগিয়ে আছে। এই প্রজন্মই নেতৃত্ব দিতে চলেছে আগামী বিশ্বকে। তাই এই সুযোগটাই গ্রহণ করেছে ডেমোক্রেটিক শিবির। এরই ধারাবাহিকতা
আওতায় একদল জেএনজি প্রতিনিধি দিয়ে তরুণ ভোটারদের আকৃষ্ট করছে তারা। জর্জিয়াকে বলা হয় মার্কিন রাজনীতির দোদুল্যমান অঙ্গরাজ্য, একই সঙ্গে নির্বাচনের যুদ্ধক্ষেত্র হিসেবে অভিহিত করা হয়। আর এ কারণেই এই অঙ্গরাজ্যটিকে লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করেছে তারা। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দিন দিন আগ্রাসী হয়ে উঠছেন। সম্প্রতি যারা 2020 সালের নির্বাচনে তার সঙ্গে প্রতারণা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে নির্বাচনী প্রচারণায় গিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার দীর্ঘ প্রতীক্ষিত বিতর্ক মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। এবিসি নিউজ নেটওয়ার্কের আয়োজনে এই বিতর্ক ঘিরে যুক্তরাষ্ট্রের রাজধানী এখন সরগরম। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর একে অন্যকে ঘায়েল করে দেয়া বক্তব্য নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র 58 দিন। এরই মধ্যে নির্বাচনী লড়াই জমে উঠেছে। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। স্থানীয় সময়ে মঙ্গলবার রাতে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে এবিসি নিউজের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই প্রার্থীর টেলিভিশন বিতর্ক। আর এখানেই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পেনসিলভেনিয়া দোদুল্যমান একটি অঙ্গরাজ্য হিসেবে পরিচিত। আর এখানেই বিতর্কটি যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে তা বলাই বাহুল্য। এরই মধ্যে বিভিন্ন নির্বাচনী সমাবেশে কমলাকে আক্রমণ করে স্বভাবসুলভ বক্তৃতা দিচ্ছেন ট্রাম্প। বলেছেন বামপন্থী একনায়কের অধীনে যুক্তরাষ্ট্র ভয়াবহ এক দেশে পরিণত হবে। শ্বেতাঙ্গ রক্ষণশীলদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট বাইডেন ও কমলা অভিবাসনের নামে সারা পৃথিবী থেকে খুনি, শিশু নির্যাতক ও ধর্ষণকারী আমদানি করেছে। অপরদিকে রাজনৈতিক বিরোধীদের দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছে অস্ত্র। প্রচারণায় থেমে নেই ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসও। পেনসিলভেনিয়াতে পৌঁছে গেছেন তিনি। রোববার দিনভর বিতর্কের জন্য প্রস্তুতি নিতে দেখা গেছে তাকে। পিটার্সবার্গে সমর্থকদের উদ্দেশ্যে কমলা বলেন, যুক্তরাষ্ট্রে বিভক্তির রাজনীতি পরিবর্তনের সময় এসেছে। সবাইকে ট্রাম্পের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। ট্রাম্পকে একজন মিথ্যুক এবং ফৌজদারি অপরাধী উল্লেখ করে বলেন, সরাসরি বিতর্কের মঞ্চে তাকে পাকড়াও করার এটি মোক্ষম সুযোগ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে টিভি বিতর্ক একটি প্রচলিত রেওয়াজ। এই বিতর্ক জনসমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মঙ্গলবারের বিতর্ক ঘিরে ট্রাম্প ও কমলার সমর্থকদের মধ্যে যেমন বিরাজ করছে উত্তেজনা, তেমনি মার্কিন জনগণও অধীর আগ্রহে অপেক্ষা করছেন সম্মুখ সমরে এই তর্কযুদ্ধ দেখার জন্য। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। চলতি মাসে নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিতে পারে মালদ্বীপ। অনুমোদিত হয়েছে প্রেসিডেন্ট কর্তৃপক্ষ দেশটির কর্মসংস্থান আইনের 8ম অধিবেশন। দেশটির বর্তমান সরকারের কোটা পদ্ধতির সংশোধনে পুনরায় আশার আলো দেখছেন প্রবাসীরা। তবে আগ্রহী কর্মীদের কর্মসংস্থান যাচাই বাছাইয়ের মাধ্যমে মালদ্বীপে যাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। ভিসা চালুর 3 মাস পরই বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ স্থগিত করে মালদ্বীপ। বাংলাদেশি কর্মীরা মালদ্বীপে কাজ করতে আগ্রহী হলেও দেশটির সরকারের নির্ধারিত কোটা পদ্ধতি বাধা হয়ে দাঁড়ায়। মালদ্বীপের আইনে দেশ প্রতি বরাদ্দ ছিল মাত্র 1 লাখ কর্মী। সে অনুযায়ী কর্মী পাঠায় বাংলাদেশ। এবার কোটা পদ্ধতির পরিবর্তে নতুন নিয়মে বৈধ উপায়ে কর্মী নেবে দেশটি। থাকছে না কোনো নির্দিষ্ট সংখ্যার বাধা ধরা নিয়ম। প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু দেশটির কর্মসংস্থান আইনের 8ম সংশোধনীর অনুমোদন দিয়েছেন। নবগঠিত মন্ত্রিসভা কমিটি যাচাই বাছাই করে নিয়ম মেনে কর্মী নিয়োগ দেবে বলে সংশোধনীতে উল্লেখ করা আছে। বেতনের অনিয়মের পাশাপাশি কোম্পানিগুলো যেকোনো অবৈধ পন্থার সাহায্য নিলেই গুনতে হবে 50,000 রুপিয়া জরিমানা। আইন অমান্যকারী প্রতিষ্ঠান নতুন করে কর্মী নিয়োগ দিতে পারবে না। দেশটির বর্তমান সরকারের কোটা পদ্ধতি সংশোধনে পুনরায় আশার আলো দেখছেন প্রবাসীরা। 1 লক্ষ শ্রমিকের যে কোটা সিস্টেমটা ছিল সেটা রিসেন্টলি ওদের মন্ত্রণালয় উঠাই দিয়েছে। এখন ক্যাবিনেটের মাধ্যমে যে দেশে থেকে যতটুকু প্রয়োজন সেই শ্রমিক আনতে পারবে। মালদ্বীপে আসতে ইচ্ছুক প্রবাসীদের ভিসা যাচাই বাছাই করে বৈধ পথে দেশটিতে পাঠাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানান প্রবাসীরা। বৈধ কিছু লোক ছিল তাদেরকে ফাড়াই দিতেছে, তাদের কারণে এখন আমাদেরও সমস্যা হইতেছে। তো আমি আসলে
বর্তমানে আমাদের যে অন্তর্বর্তীকালে যে সরকার আছে তার কাছে আমরা রিকোয়েস্ট করব, মালদ্বীপে তারা কি বৈধভাবে আসতেছে না অবৈধভাবে বা ফ্রি ভিসা আসতেছে, এগুলো যাচাই বাছাই করে যেন তাদেরকে পাঠানো হয়। মালদ্বীপে কাজের ভিসায় আসতে ইচ্ছুকদের দুই দেশের সরকারি নির্দেশনা মেনেই আসার পরামর্শ দিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন। আমরা বাংলাদেশ থেকে যারা নতুনভাবে মালদ্বীপে কাজ করতে আসবেন অবশ্যই তারা সঠিকভাবে যাচাই বাছাই করে কোম্পানি সম্পর্কে খোঁজখবর নিয়ে এবং আপনার যে ভিসা সেটি যাচাই করে আমাদের বিএমইটি ক্লিয়ারেন্সে নিয়ে তারপরেই মালদ্বীপে আসবেন। কর্মসংস্থান আইনের সংশোধনীয় খসড়া তৈরির তারিখ থেকে 3 মাসের মধ্যে সরকারি গেজেট প্রকাশ করে নতুন কর্মী নিয়োগের কথা বলা হয়েছে। সময় সংবাদ, মালদ্বীপ। আরও বড় পরিসরে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি প্রকৌশলীরা নিজেদের সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলনে এই আগ্রহের কথা জানান তারা। প্রকৌশলীরা বলছেন আগামীতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির নতুন বিপ্লব হিসেবে রিয়াল আই নামে অসম্ভব শক্তিশালী এক নতুন প্রযুক্তির আবির্ভাব হচ্ছে, যা দারুণ ক্ষমতা নিয়ে অনেকটা মানুষের মস্তিষ্কের মতো কাজ করে নাটকীয়ভাবে পাল্টে দেবে মনুষ্য জীবনযাপন। ক্যালিফোর্নিয়া থেকে আরও জানাচ্ছেন লস্কর আল মামুন। আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, সংক্ষেপে AABEA, যুক্তরাষ্ট্রে প্রকৌশল, স্থাপত্য ও প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত বাংলাদেশিদের সংগঠন এটি। সহস্রাধিক বাংলাদেশি প্রকৌশলী যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি দপ্তরে উচ্চ পদে কাজ করছেন বেশ সফলতার সাথে। তবে প্রবাসে থেকেও এক মুহূর্তের জন্য যেন ভুলছেন না প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। সুযোগ পেলেই হাত বাড়িয়ে দিচ্ছেন যে কোনো প্রয়োজনে। ক্যালিফোর্নিয়ায় AABEA এর 3 দিন ব্যাপী দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে নিজেদের আগ্রহের কথা জানান প্রকৌশলীরা। আমাদেরকে যদি গভর্নমেন্ট এই সুযোগটা দেয় তাহলে তো ডেফিনেটলি আমরা চাইবো বাংলাদেশের জন্য কিছু করতে, কারণ আফটার অল আমরা সবাই বাংলাদেশ। আমরা কোনো কন্ডিশন নিয়ে সাপোর্ট দিব না, আমরা আনকন্ডিশনাল সাপোর্ট দিব। ইনশাল্লাহ আমরা যে কোনো প্রজেক্টে বাংলাদেশে কাজ করার জন্য প্রস্তুত। এই আয়োজনে আধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। প্রযুক্তির ক্ষেত্রে যুগান্তকারী অভিনব উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা জীবন বদলে দিচ্ছে প্রতিনিয়ত। আগামী 10 বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা কোন পর্যায়ে পৌঁছাবে তা নিয়ে বিজ্ঞানী কিংবা বিশেষজ্ঞদের কৌতূহলের কোনো কমতি নেই। তাঁদেরই একজন ভাইল ফরমিয়ন নামে এক অধরা কণার অস্তিত্ব আবিষ্কারক, যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ইউজিন হিগিংস অধ্যাপক। বাংলাদেশি এই গবেষক আগামীর কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জানালেন বিস্ময়কর তথ্য। AI থেকে রিয়েল আই এর দিকে যেতে পারবো, রিয়েল ইন্টেলিজেন্ট মেশিন তৈরি করতে পারবো 20-30 বছরের মধ্যে। কিছুটা এই মেশিনগুলো হয়তো মানুষের লেভেলে ফুললি কাজ করবে না, কিন্তু কিছু মানুষের ফাংশন হয়তো করতে পারবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বিশ্বব্যাপী প্রায় 5.5 কোটি মানুষ ডিমেনশিয়া বা স্মৃতিলোপ রোগে আক্রান্ত। বর্তমান বিশ্বে 7ম মৃত্যুর প্রধান কারণ এটি। মানুষের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি ও ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়া বিলম্ব করতে ইঞ্জিনিয়ারিং তত্ত্ব তুলে ধরেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা-শ্যাম্পেনের মেকানিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অধ্যাপক। ডিমেনশিয়াটা ডিলে করতে পারি, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং একটা প্রসেস দিয়ে আমার শরীরে এই ডিমেনশনটা ডিলে হচ্ছে। তো এটি হচ্ছে আমাদের মেইন কন্ট্রিবিউশন। যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি প্রকৌশলীদের জাতীয় কনভেনশন ও সংগঠনের 40 বছর পূর্তি উৎসব শেষ হয় স্থানীয় সময় রোববার। এবার 5 বিশিষ্ট প্রকৌশলীকে সম্মাননা প্রদান করা হয়। সম্মেলনের গালা নাইটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কুমার বিশ্বজিৎ। অনেকটা কাকতালীয়ভাবে নিজের সঙ্গীত জীবনের 40 বছর পূর্তি পালনে সুরের জাদুতে মুগ্ধ করেন দর্শকদের। প্রকৌশলীদের মিলনমেলায় অংশ নিয়ে বাংলাদেশি প্রকৌশলীরা জানিয়েছে যে তারা তাদের মেধা এবং যোগ্যতা দিয়ে যেভাবে যুক্তরাষ্ট্রকে সেবা দিয়ে যাচ্ছে ঠিক সেইভাবে বাংলাদেশকেও সেবা দিতে আগ্রহী। লস্কর আল মামুন, সময় সংবাদ, হোটেল শেরাটন, চেরিটোস, ক্যালিফোর্নিয়া। দেশের নানান অঞ্চল থেকে ক্রিকেটার উঠে আসার কারণেই বিশ্ব ক্রিকেটের পরাশক্তিতে পরিণত হয়েছে ভারত, যার সুফল দেখা যাচ্ছে একের পর এক আন্তর্জাতিক টুর্নামেন্টে। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাবেক অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়।
ক্রিকেটের বিপ্লবে দেশের প্রত্যন্ত অঞ্চলে অবকাঠামোগত সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে বলেও মনে করেন তিনি। বারবার তীরে গিয়ে তড়ি ডোবানো ভারতীয় ক্রিকেট দল দীর্ঘ ট্রফি খরা ঘুচিয়েছে সবশেষ টি-20 বিশ্বকাপে। যদিও শেষের বছরগুলোতে ওই শিরোপাটা বাদে সবকিছুই ছিল ইন্ডিয়ান ক্রিকেটে। ভারতীয় ক্রিকেট বিপ্লবের অন্যতম কারিগর রাহুল দ্রাবিড়, তার কোচিংয়েই আরাধ্যের শিরোপা উঁচিয়ে ধরে রোহিত শর্মার দল। বিশ্ব ক্রিকেটে ভারতীয়দের এমন আধিপত্যের পেছনের কারণটা জানিয়েছেন সদ্য সাবেক হওয়া এই কোচ। আপনি বর্তমান ভারতীয় ক্রিকেটের দিকে তাকালে দেখবেন ভারতীয় ক্রিকেট বেশ শক্তিশালী, যার অন্যতম কারণ দেশের সব জায়গা থেকে প্রতিভা উঠে আসছে। ভারতের সঙ্গে তুলনা করলে দেশের ক্রিকেটের সব কার্যক্রম কেবলই ঢাকা কেন্দ্রিক। রাজধানীর বাইরে অবকাঠামোগত সুযোগ সুবিধা নেই। আঞ্চলিক ক্রিকেটের অস্তিত্ব কেবল নামমাত্র। অথচ অঞ্চলভিত্তিক সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে দেশের ক্রিকেটে যে পরিবর্তন আনা সম্ভব তার বড় উদাহরণ সিলেট। দেশের পেস বিপ্লবের পেছনে বড় অবদান সিলেট অঞ্চলের। এবাদত, তানজিম, খালেদ কিংবা রুয়েল মিয়া সবাই উঠে এসেছেন এই উত্তর পূর্বাঞ্চলের শহরটি থেকে। মূলত সেখানকার পেস বান্ধব উইকেট দেশের ক্রিকেটে নতুন করে প্রাণের সঞ্চার করেছে। বাকি জেলাগুলোতে এখনো মন্থর উইকেট। সুযোগ সুবিধার অভাব থাকায় স্পিনাররাই প্রভাব বিস্তার করে। একটি বা দুটি জায়গা কেন্দ্র করে সুযোগ সুবিধা দিলে প্রতিভা উঠে আসবে না। যদি আপনি সেরা প্রতিভা তুলে আনতে চান তাহলে দেশের প্রতিটা অংশে ছেলে মেয়েদের কাঠামোগত ভালো সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। বিসিবির ঢাকা প্রেম আর ক্লাবগুলোতে রাজনৈতিক প্রভাব সবচেয়ে বড় দুই কারণ দেশের ক্রিকেটের এমন ভঙ্গুর দশার। ভারতের ক্রিকেট পরাশক্তি হয়ে ওঠার পেছনে দ্রাবিড় কৃতিত্ব দিয়েছেন ভারতীয় ক্লাব ক্রিকেটকেও। ক্লাবগুলোর শক্তিশালী হতে হবে। ক্রিকেটটা মুষ্টিমে মানুষের হাতে বন্দী থাকলে হবে না। ক্রিকেটকে ছড়িয়ে দিতে হবে, সবার জন্য সমান করতে হবে। কালে ভদ্রে দ্বিপাক্ষিক সিরিজে পাওয়া টুকটাক অর্জন নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দেশের ক্রিকেট প্রেমীদের। বহুজাতিক ক্রিকেটে একটা সোনালী ট্রফি এখনো দূর আকাশের চাঁদ। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের ক্রিকেটেও বদল আসবে এই আশা নতুন করে দেখছে টাইগার ক্রিকেট ভক্তরা। সাব্বির মিথুন, সময় সংবাদ। বাংলাদেশকে ঐতিহাসিক সিরিজ উপহার দিয়ে আজ ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপ মিশনে নামছেন সাকিব আল হাসান। কাউন্টিতে 4 দিনের একটি ম্যাচ খেলবেন সাকিব। সামারসেটের মুখোমুখি হবে তার দল সারে। সাকিবকে নিয়েই জয়ে ফিরতে চান বর্তমান চ্যাম্পিয়নরা। টনটনে ম্যাচ শুরু হবে বেলা 3:30টায়। রাজনৈতিক পট পরিবর্তনে বদলে যাচ্ছে দেশের ক্রীড়াঙ্গন। দিন বদলের হাওয়া কারো জন্য হয়েছে পৌষ মাস, তো কারো সর্বনাশ। ফ্যাসিস্ট সরকারের পতনের ঢেউয়ের আঁচ লেগেছে দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের ক্যারিয়ারেও। ক্রিকেটের পাশাপাশি রাজনীতিতে জড়িয়ে হত্যা মামলার আসামি হয়েছেন সাকিব। মাঠের বাইরের নেতিবাচক খবরের প্রভাব পড়েছে তার ক্যারিয়ারেও। পাকিস্তানের বিপক্ষে নিজেদের ক্রিকেট ইতিহাসের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর সতীর্থরা যখন বীরের বেশে দেশে ফিরেছেন, সাকিব তখন পাড়ি জমিয়েছেন যুক্তরাজ্যে। দেশে ফিরলেই বিপত্তি। তাই তো দেশের ক্রিকেটের সবচেয়ে মেধাবী ক্রিকেটারকে পাকিস্তান থেকে চলে যেতে হয় ইংল্যান্ডে। সামনেই বাংলাদেশ দলের ভারত মিশন। 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে 2 ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে কাউন্টি দল সারের হয়ে একটি 4 দিনের ম্যাচ খেলবেন সাকিব আল হাসান। প্রতিপক্ষ সমারসেট। এই ম্যাচ খেলেই ভারতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। সমারসেটের বিপক্ষে ম্যাচের ভেন্যু টনটন। নামটা সাকিবের কাছে বেশ প্রিয়। এই মাঠেই 2019 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মিস্টার 75। ভারতের ঘরোয়া ক্রিকেটের আসর দুলীপ ট্রফিতে খেলতে দেশে ফিরে গেছেন সারের ফর্মে থাকা ক্রিকেটার সুদর্শন। তার পরিবর্তে খেলবেন সাকিব। ক্যারিয়ারে যেখানেই হাত দেন সেখানেই সাফল্য ধরা দেয় তার। তবে সাম্প্রতিক নানা ইস্যুতে নিজের সেরা ছন্দে ফিরতে পারেননি সাকিব। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর এবার কাউন্টিতেও পাওয়ার সুযোগ কাজে লাগিয়ে নিজেকে প্রমাণে মরিয়া অভিজ্ঞ অলরাউন্ডার। কাউন্টিতে এবারও পয়েন্ট টেবিলে রাজত্ব ধরে রেখেছে সারে। 11 ম্যাচ শেষে 7 জয়, 1 হার ও 3 ড্রয়ে 193 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সারে। শেষ ম্যাচে নটিংহ্যামশায়ার ক্রিকেট টিমের সঙ্গে ড্র করেছে ররি বার্নসের দল। তাই সাকিবকে নিয়ে জয়ে ফেরার লক্ষ্য তাদের। ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বার্নস। শেষ ম্যাচে প্রথম ইনিংসে 161 রানের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে 71 রান করেন সারে অধিনায়ক। সেঞ্চুরির দেখা পেয়েছিলেন সাই সুদর্শনও। তার শূন্যতা পূরণে সাকিবকে পালন করতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। সারেতে সতীর্থ হিসেবে সাকিব আরও পাচ্ছেন উইল জ্যাক্স, জর্ডান ক্লার্ক, রায়ান প্যাটেল, বেন ফোক্স ও ক্যামেরন স্টিলদের।
কাউন্টি এবারই প্রথম নয় সাকিবের জন্য। 2010 সালে প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্টি ক্রিকেট খেলেন তিনি। সাকিব তার ব্যাটে আসে 358 রান, সর্বোচ্চ 90। পারভিন আক্তার, সময় সংবাদ। রাজনৈতিক পট পরিবর্তনে যেসব ফেডারেশনে স্থবিরতা এসেছে সেগুলো চালু করতে অগ্রাধিকার ভিত্তিতেই কাজ করা হবে। যেসব কর্মকর্তারা আত্মগোপনে আছেন তাদের বাদ দিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে চায় সার্চ কমিটি। নতুন করে কমিটি পুনর্গঠন করতে জাতীয় ক্রীড়া পরিষদকে সুপারিশ করা হবে বলেও জানান সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা। বিগত সরকারের আমলে দেশের ক্রীড়া ফেডারেশনগুলোতে খেলাধুলার চেয়ে রাজনৈতিক চর্চাই ছিল বেশি। পেশি শক্তি আর উপর মহলের প্রভাব খাটিয়ে রাজনৈতিক ব্যক্তিরা হয়ে ওঠেন সংগঠক। পট পরিবর্তনে ক্রীড়াঙ্গনের সুবিধা নিয়ে এসব সংগঠকরা এখন আত্মগোপনে। ক্রীড়াঙ্গন রাজনীতিকরণের মাসুল গুনেছে বাংলাদেশ। সংস্কারের হাওয়ায় এসব জায়গায় পরিবর্তন দরকার সবার আগে, যে বিষয়টি অনুধাবন করে কাজ শুরু করেছে সার্চ কমিটি। যেসব ফেডারেশনে স্থবিরতা এসেছে সেগুলো চালু করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে বলে নিশ্চিত করেছেন সার্চ কমিটি আহ্বায়ক। খুব শিগগিরই সবগুলো স্থবিরতা কেটে যাবে, সবাই এখানে অ্যাক্টিভ হয়ে আসবে, খুব শিগগির হবে এবং সেটার জন্যই আমাদের প্রচেষ্টা। এটা এমনও হতে পারে যে আমরা একসাথে 10টা নিয়েও বসতে পারি, কেন আমাদের যেহেতু ফেডারেশনের সংখ্যা সেই, তো শুরু করতে চাচ্ছি একটা নাম্বার দিয়ে, তো এই নাম্বারটাই যে একদম ফিক্সড নাম্বার তা না। কর্মকর্তারা আত্মগোপনে থাকায় অধিকাংশ ফেডারেশনে এখন শূন্যতা। সেক্ষেত্রে কাদের নিয়ে নতুন কমিটি গঠনের সুপারিশ করবে সার্চ কমিটি তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে সোজা ব্যাটে খেলতে চান নীতি নির্ধারকরা, আস্থা রাখতে চান যারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তাদের উপরই। তাছাড়াও ত্যাগী সংগঠক যারা বিগত দিনে বঞ্চিত হয়েছেন তাদেরও বিবেচনায় রাখার আভাস মিলেছে। যারা এক্সিস্টিং আছে এখনো, এটা যে শুধু যে তাদের সাথে বসেই আমাদের নীতি নির্ধারণ করতে হবে তা না। আমরা যেটুকু জানতে চেষ্টা করব যে বর্তমানে তাদের ফেডারেশনে বিগত দিনগুলো কি সুবিধা অসুবিধা ছিল সেটা জানা, যদিও আমরা অনেকটাই জানি, তো সেটার উপর বেস করে তবে আমরা একটা নতুন ইনফ্রাস্ট্রাকচার দিব, এটা দিস ইজ ফর শিওর। ব্যর্থতার পরও কিছু ফেডারেশনে চেয়ার আঁকড়ে পড়ে আছেন বহু কর্মকর্তা। সেসব জায়গাও সংস্কার করা হবে বলে জানিয়েছে সার্চ কমিটি। এরকম কিছু হবে না। SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একটা। ঢাকার বাইরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ, স্বৈরাচার যেন না ফেরে সজাগ থাকার আহ্বান, জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ। প্রাণের বিনিময়ে অর্জিত নতুন দেশ গড়ার স্বপ্ন থেকে বিচ্যুতির সুযোগ নেই, শিক্ষার্থীদের অনড় থেকে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। ষড়যন্ত্রের বিষয়ে আমদানিকারক ছাড় না করায় চট্টগ্রাম কাস্টমে নিলামে উঠেছে 399টি গাড়ি। আছে এমপি কোটায় আসা 23 কোটি টাকা মূল্যের দুটিও। নিলাম প্রক্রিয়া সহজ করার আহ্বান ব্যবসায়ীদের। এবং চলতি মাসেই নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিতে পারে মালদ্বীপ, আশার আলো দেখছেন প্রবাসীরা। কর্মসংস্থান যাচাই করে যাওয়ার আহ্বান বাংলাদেশের মিশনের। এই ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।